ব্যাংককেই হচ্ছে ইউনুস মোদি বৈঠক। বিমস্টেকের সাইড লাইনে 4 এপ্রিল বিকেলে বসবেন দুই নেতা। কাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। হাসিনার বিরুদ্ধে গণহত্যার একাধিক প্রমাণ প্রসিকিউশনের হাতে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন, ছাড় পাবে না স্বৈরাচার, বলছেন তাজুল ইসলাম। নির্বাচন কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, লন্ডনে ছেলের সাথে পার্কে ঘুরলেন খালেদা জিয়া। 5 আগস্টের পর জঙ্গিবাদের কিছু ঘটেনি, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উগ্রপন্থার সুযোগ নিতে হবে না, কুমিল্লায় উপদেষ্টা মাহফুজ। এবং ঈদ আনন্দের মধ্যেই চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে ঝরল 10 প্রাণ। ঈদে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় 16 মৃত্যু। ঈদ মোবারক। ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মিম। অবশেষে বরফ গলতে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই দেশের সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার বিকেলে। ভারতের আশ্রয় থেকে পতিত সরকার প্রধান শেখ হাসিনার অন্তর্বর্তী সরকার বিরোধী কর্মকাণ্ড, ভিসা সমস্যা সহ 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু অস্বস্তি কাজ করেছে দুই দেশের সম্পর্কে। ইউনুস মোদি বৈঠকের পর সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা বিশ্লেষকদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানকালে ভারতের বিপক্ষে স্লোগান তোলে ছাত্র জনতা। গত বছর 5 আগস্ট দেশ ত্যাগ করে শেখ হাসিনা ভারতে অবস্থান নিলে আরও স্পষ্ট হয় দুদেশের বৈরিতা। এদিকে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করতে ফেরত চায় বাংলাদেশ। এ নিয়ে ঢাকার চিঠির জবাবও দেয়নি দিল্লি। এর মধ্যেই বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে দেয় ভারত সরকার। এ সময় সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে দুদেশের জনগণ ও গণমাধ্যমে চলে বাকযুদ্ধ। ভারত বাংলাদেশ সম্পর্ক ঠেকে তলানিতে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দুদেশের সরকার প্রধানের বৈঠক নিয়ে আলোচনা শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে ইউএন সফরকে ঘিরে। বাংলাদেশের তরফে দুই নেতার বৈঠক আয়োজনে কয়েকবারের চেষ্টা ভারতের অনাগ্রহে এতদিন হয়ে ওঠেনি। তবে এবার বরফ গলল। ব্যাংককেই হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আগামী শুক্রবার বিকেলে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। এদিকে বুধবার বিমস্টেক সম্মেলনের প্রথম দিনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের চুক্তিসহ 6টি বিষয়ে সবার সমর্থন চান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। তবে সবকিছু ছাপিয়ে তার বক্তব্যে উঠে আসে মোদি ইউনুস বৈঠক প্রসঙ্গ। 4 তারিখে যে শীর্ষ সম্মেলনটা হবে তার যে ড্রাফট এজেন্ডা এবং ডিক্লারেশনটা, সেই ড্রাফটটা আমরা আজকে চূড়ান্ত করেছি। সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে, সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি, আমরা কানেক্টিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব দিতে পারি, বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময়ে, আমরা আশাবাদী যে বিমস্টেকের মধ্যে একটা গতিমত্তা আসবে। এদিকে চলতি সম্মেলনেই বাংলাদেশের কাছে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব হস্তান্তর হবে। এর মধ্যে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদি বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে বৈঠকে পতিত সরকারের সাবেক প্রধান শেখ হাসিনার ভারতে অবস্থান, ভিসা সমস্যা সহ বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে, যা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। খসড়া প্রতিবেদনে অপরাধের আলামতের প্রমাণ মিলেছে বলে এখন টিভিকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার বিকেলে এখন টিভিকে এ কথা নিশ্চিত করেন তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই আগস্টের আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন ও
তদন্ত সংস্থা। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তাজুল ইসলাম। এর আগে খসড়া প্রতিবেদন প্রস্তুত হওয়ার কথা জানানো হয়। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা দায়ের করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণ আন্দোলনে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ ছাড়াও গুম, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনেকেই গ্রেপ্তার আছেন। উপদেষ্টারা জনগণের বাইরে গেলে বিএনপি সমর্থন করবে না বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এইসব মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা। বলেন, বিএনপিকে টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির কেউ অপকর্ম চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ডিসইনফরমেশনের, আপনার মিথ্যা প্রচারের, অপপ্রচারের একটা কারখানা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। আর তাছাড়া সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখে, জানে, আমি দেখি না। ওদের মিডিয়া সাইড নিয়ে ওরা বুঝুক, আর ওদের মিডিয়া সাইডে যে ডিসইনফরমেশনগুলো চালু থাকে, এটা আপনারা নিজেরাও পড়লে আপনাদেরও বুঝবেন যে এগুলো সব মিথ্যা বয়ান দিচ্ছে তারা। লন্ডনের পার্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ঘুরলেন ছেলে তারেক রহমান। মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যরা ও ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরাও এ সময় সেখানে ছিলেন। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন চিকিৎসকরা। গত ৮ জানুয়ারি থেকে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন। দেশে জঙ্গিবাদ উত্থানের কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার খিলক্ষেত, ভাটারা, বাড্ডা থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এদিকে কুমিল্লায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে উগ্রপন্থার কোনো স্থান নেই। আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সতর্ক রয়েছে। বিস্তারিত জানাবেন জাবেদ আব্দুল্লাহ। জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশের ভূমিকায় বাহিনীটির প্রতি জনগণের ক্ষোভের কারণে ৫ আগস্ট পরবর্তী সময়ে তাদের মনোবল পুরোপুরি ভেঙে পড়ে, যার প্রভাব পড়ে আইন শৃঙ্খলায়। তবে গত ৭ মাসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে তারা। পুলিশ সদস্যদের সাথে ঈদ পরবর্তী পুনর্মিলনীর অংশ হিসেবে বুধবার দুপুরে খিলক্ষেত, ভাটারা, বাড্ডা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় গণমাধ্যমকে জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আরও সুযোগ আছে। ধীরে ধীরে বাহিনীর মনোবল ফিরে আসছে। যত তাড়াতাড়ি আমরা আমাদের নিজস্ব জায়গায় থানাগুলি করে ফেলতে হবে, আমরা যদি সবাই একসাথে কাজ করি, এটা একদিন ভালো হয়ে যাবে। জঙ্গিবাদ, উগ্রবাদকে জড়িয়ে বাংলাদেশ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক সংবাদ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পরে দেশে জঙ্গিবাদের ঘটনা ঘটেনি। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন, কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। এ সময় কোনো মামলায় কাউকে বিনা অপরাধে হয়রানি না করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে সকালে কুমিল্লায় গণঅভ্যুত্থানের সময় শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশে চরম বা উগ্রপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি। কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে, সরকার সেই চেষ্টা করছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। পরাজিত শক্তির নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অবৈধ টাকা ব্যবহার করে তারা বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে। আঙ্গুল দিয়ে দেখান তো দেখি যে বাংলাদেশে কে কোথায় কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন এটা প্রহসন, তামাশা এবং নাটক। আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলামী উগ্রবাদের উত্থান হতে পারে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পরে। এবার জানাবো ফেরার খবর। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনী শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। সড়ক ও নৌপথে ভিড় বাড়ছে যাত্রীদের। এ নিয়ে আরও জানাতে বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী অমিত হাসান। অমিত, আপনাকে ঈদ মোবারক। ঈদ উদযাপন শেষে রাজধানীমুখী যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ভাড়া বেশি আদায়ের আসলে কোনো অভিযোগ এখনো পর্যন্ত পেয়েছেন কিনা? মিম, আপনাকেও ঈদ মোবারক। একটু জানিয়ে রাখি যে ঈদের ছুটি শেষে আজই কিন্তু প্রথম রাজধানীমুখী হচ্ছে মানুষ, এবং বরিশাল নদী বন্দরে আমরা বিকেল থেকেই মানুষের আনাগোনা দেখতে পেয়েছি, এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু কর্মস্থলের দিকে ছুটতে শুরু করেছেন। এবং বরিশাল নদী বন্দরে আজকে 5টি লঞ্চ অবস্থানরত রয়েছে, এবং এরপর আরেকটি লঞ্চ কিন্তু ঝালকাঠি থেকে আসবে, সেটিও বরিশাল নদী বন্দর কিছুক্ষণ থেকে তারপরে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এবং নদী বন্দরের এই মুহূর্তের চিত্র যদি আপনাদেরকে দেখায়, নদী বন্দরে কিন্তু যাত্রীদের কিছুটা চাপ রয়েছে প্রথম দিনই, এবং যারা লঞ্চ মালিকরা রয়েছেন তারা বলছেন যে আজকে কিছুটা চাপ কম থাকলেও আগামীকাল এবং 4 তারিখে প্রচুর চাপ রয়েছে। এবং আজকে যাত্রীরা এসে কিছু কেবিন এবং লঞ্চের ডেক শ্রেণী যেটি রয়েছে সেখানে জায়গা পেলেও 4 তারিখের কোনো কেবিন কিন্তু ফাঁকা নেই বরিশাল থেকে ঢাকামুখী যে লঞ্চগুলো রয়েছে বিলাসবহুল এই লঞ্চগুলোতে। এবং এই যে অপেক্ষমান যাত্রীরা রয়েছে এরা কিন্তু ঝালকাঠির থেকে যে লঞ্চটি আসবে বরিশালে, সুন্দরবনের একটি লঞ্চ, সুন্দরবন নামে একটি লঞ্চ, সেটিতে কিন্তু তারা যাত্রা করবেন। এই জন্য কিন্তু এরা টার্মিনালে অপেক্ষা করছেন। এবং লঞ্চগুলোর যে ডেক শ্রেণী রয়েছে সেখানে আমরা দেখেছি মোটামুটি যাত্রী রয়েছে, এবং তারা বলছেন যে ভাড়া নিয়ে কোনো অভিযোগ তারা এই মুহূর্তে করেনি, তবে স্বাভাবিক সময়ের থেকে 100 থেকে 200 টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি হয়েছে ঈদ উপলক্ষে, যেটি সবসময় আমরা দেখতে পাই। বিশেষ করে ডেক শ্রেণীতে আগে 300 টাকা নিলে ঈদ উপলক্ষে 400 টাকা ভাড়া নেওয়া হচ্ছে, এবং যে কেবিনগুলো রয়েছে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, সেগুলোতেও 200 টাকা বেড়ে সিঙ্গেল কেবিন 1200 টাকা এবং ডাবল কেবিন যেটি রয়েছে সেটি 2400 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ভিআইপি কেবিনগুলোও 6500 থেকে 8500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি স্বাভাবিক সময়ের মতোই বিক্রি হচ্ছে। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, তবে সুন্দরভাবে ঈদ শেষ করে পরিবারের সাথে রাজধানীমুখী হতে পেরে তারা কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন, এবং আগের তুলনায় খুব কম ঝামেলায় কিন্তু তারা ঢাকামুখী হতে পারছেন, সে কারণেও কিন্তু তারা খুশি হয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা কিন্তু বরিশাল নদী বন্দরে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তাদের উপস্থিতি দেখতে পেয়েছে, এবং বিআইডব্লিউটি এর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সে কারণে কিন্তু তারা তৎপর রয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল নদী বন্দরের বাইরেও কিন্তু একটি কন্ট্রোল রুম করা হয়েছে, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মী রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছে। তো বরিশালের নদীপথ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মিম। ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ, এতে অনেকটাই ফাঁকা ব্যস্ত এই নগরী। প্রতিবারই ঈদের ছুটিতে নীরব হয় ঢাকা, এতে করে সরব হয়ে ওঠে বিভিন্ন অপরাধী চক্র, তৈরি হয় শঙ্কা, ঘটে অঘটন। নগরবাসী বলছেন ঈদে গ্রামে গেলেও ঢাকার বাসাবাড়ির মালামাল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা, তবে চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত দেখুন মাঝার ইমনের প্রতিবেদনে। ভিড় ও ব্যস্ততার নগর ঢাকা। সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা থেকে ফের সকাল, সবসময়ই সরগরম থাকে এই শহর। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই রাজধানীতে কিছুটা স্বস্তির দেখা মেলে ঈদুল ফিতর ও ঈদুল আজহায়। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ে লাখ লাখ মানুষ। অফিস আদালত বন্ধ ও বাসাবাড়ি খালি থাকায় নগর জুড়ে নামে স্তব্ধতা। ছুটিতে নীরব ঢাকায় সরব হয় বিভিন্ন অপরাধী চক্র।
এবার পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলার ঢিলেঢালা চিত্রে এই শঙ্কা বেড়েছে কয়েক গুণ, যে কারণে ঈদে গ্রামে গেলেও ঢাকায় থাকা বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তিত নগরবাসী। বাসাবাড়ি রেখে যারা যাবে গ্রামের বাড়িতে ঈদ, তাদের জন্য ঈদটা খুব আনন্দদায়ক হবে না। তার জন্য চিন্তা থাকবে সবসময় একটা মাথার মধ্যে যে কী হবে না হবে, কারণ সিকিউরিটি তেমন খুব ভালো বলে মনে হয় না আমার কাছে। আইন শৃঙ্খলার অবস্থা বর্তমান যা, তো এটাতে আমরা আসলে খুবই শঙ্কার মধ্যে আছি, আমরা নগরবাসী যারা আছি, বিশেষ করে ঈদের সময়। গেল ২৬ মার্চ ভোরে ধানমন্ডির এই বাড়িতে ডাকাতি হয় র্যাব, ম্যাজিস্ট্রেট ও শিক্ষার্থী পরিচয়। ডাকাতির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। ঘটনায় জড়িতদের কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক মাসে রাজধানীতে ঘরে সড়কে চুরি ছিনতাইয়ের ঘটনা নেহাত কম নয়। সামনে আসছে কুপিয়ে জখম বা গুলি করে লুটের ঘটনাও। কয়েকদিনের রাত 10টার পর 11টার পর যাত্রাবাড়ি প্লাস শনিরাকড়া কাজলা কয়েকবারই মোবাইল টোবাইল হারাইছি, এমনি ছিনতাই করে লইয়ে যায় ঠেক দিয়া। টাকা না থাকলে উল্টো বলে আরো মারে। আইন শৃঙ্খলা বাহিনীর টহল থাকতো আগে 2-3 বার রাত্রে, এখন কোনো টহল নাই। আমাদের একটা দোকান, এখানে একটা প্রতিষ্ঠান, এখানে আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে। রাত্রে আমরাই যদি জেগে পাহারা দেই তাহলে পুলিশ প্রশাসন এরা কি করে? এরা কিছু করতে পারে না। ঈদের ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তায় বিশেষ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তায় মাঠে সক্রিয় অক্সিলারি ফোর্স। কোনো রকম বড় দুর্ঘটনা ছাড়াই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে মানুষজন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারবেন। আমরা যে নিরাপত্তা পরিকল্পনাগুলো গ্রহণ করেছি সেগুলো যথেষ্ট কার্যকর হবে। ইতিমধ্যে পুলিশের কাজের পাশাপাশি পুলিশকে সহায়তা করার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন থানাগুলোতে অক্সিলারি পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। তারাও পুলিশকে সহযোগী হিসাবে পুলিশের কাজের সহযোগিতা করছে। ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা থেকে শুরু করে নগরবাসীর সার্বিক নিরাপত্তায় সতর্ক থাকার কথাও জানান ডিএমপির কর্মকর্তা। মহানগর পুলিশ সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। মাঝার ইমন, এখন ঢাকা। ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীদের ঢল নেমেছে জাতীয় চিড়িয়াখানায়। নানা প্রজাতির পশু পাখি দেখে সন্তানদের অভিভাবকরাও ফিরে গেছেন ছোটবেলায়। এছাড়া রাজধানীর নব থিয়েটার, শিশু মেলা, এমনকি রমনা পার্কেও দেখা গেছে উৎসবের আমেজ। এসকে শাওনের প্রতিবেদন। চলছে ঈদের ছুটি, পরিবার পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করতে তাই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায় ঈদের তৃতীয় দিনও জনস্রোত দেখা গেছে। তবে ভোগান্তি ছাড়াই টিকিট পেয়েছেন দর্শনার্থীরা। চিড়িয়াখানায় প্রবেশ করেছেন স্বল্প সময়ের মধ্যেই। জ্যামজট না, সবকিছু ক্লিয়ার ভাবে টিকিট কাটা, তাড়াতাড়ি কোনো দাঁড়ায় থাকতে হয় না, রোদের ভিতরে ভালোভাবে টিকিট কাটা হয়ে গেছে। আজকে তো অনেকটা মনে হয়েছিল যে হয়তো প্রবেশ করতে অনেক কষ্ট হতে পারে, কিন্তু তারপর আসার পরে তাও একটু ভিড় ছিল, টিকিট নিতে এতটা কষ্ট হয় নাই। চিড়িয়াখানায় পছন্দের প্রাণীকে দেখতে আগ্রহের কমতি নেই শিশুদের। পাঠ্যপুস্তকের বাঘসিংহকে বাস্তবে দেখে উচ্ছ্বসিত তারা। সারস পাখি দেখছি, সিংহ দেখছি, আজকে এখন বাঘ দেখছি, তারপর হরিণ দেখছি, এইসবই। হাতি দেখবো, ঘোড়া দেখবো, আনন্দ করতেছি, অনেক জিনিস দেখবো বলে। শিশুদের আগ্রহ বেশি হলেও চিড়িয়াখানায় উপস্থিতি ছিল সব বয়সী মানুষের। অনেকেই রোমন্থন করেছেন শৈশবের স্মৃতি। একদম ছোটবেলার কথা মনে করেই এই ফিরে গিয়েছি আগেই, সেটা ঠিক করেই আমরা ঠিক করেছি পরিবার যে আমরা আসবো, ছোটবেলাটাকে একটু মনে করব। পরিবারের সবাই একসাথে যে কোনো একটা জায়গায় গেলে পরে মানে দেখা যাবে যে একসাথে আনন্দটা করতে পারছি, এই জন্য এইভাবে করে প্ল্যান করা। এছাড়া রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও দিনভর ভিড় দেখা গেছে। বিজয় সরণির নভ থিয়েটারে মহাকাশ দর্শন, 5D মুভি বা ভার্চুয়াল জগতের সঙ্গে পরিচিত হয়ে ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অনেকে। একটা প্ল্যানেটেরিয়াম শো আছে, ডিজিটাল এক্সিবিট আছে, 5D আছে, VR আছে। দর্শকরা আসলে অনেক উপভোগ করতে পারবে। বাচ্চারা মজা পাইছে যে ঘুরতেছি, দেখেছি, একটা জায়গায় যাচ্ছি, নিয়ে যাচ্ছি। ঈদ বিনোদনে শিশুদের অন্যতম পছন্দ শ্যামলীর শিশু মেলা। পছন্দের রাইডে চড়তে পেরে চোখে মুখে তাদের খুশির ঝিলিক। ভয় লাগছে অবশ্যই, আর চশমা দেশে চশমাতে মনে হয় ভূতে একদম কাছে পড়ছে আমাদের। আমি আমার বাবা মার সাথে এখানে ঘুরতে যাচ্ছি। ইট পাথরের শহরে রমনা পার্ক যেন ঢাকাবাসীর জন্য আশীর্বাদ। চৈত্রের গরমে ঈদের ঘোরাঘুরিতে রমনা পার্ক তাই অনেকেরই প্রথম পছন্দ। এসকে শাওন, এখন ঢাকা।
এদিকে ঈদ বিনোদনে ঘোরাঘুরির অন্যতম আকর্ষণ মুন্সিগঞ্জের পদ্মার পাড়। নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে এখানে পরিবার পরিজন সহ ঢাকা এবং এর আশপাশের জেলা থেকে অনেকেই ঘুরতে আসেন। বিস্তারিত দেখুন নাজমুস সাকিবের প্রতিবেদনে। হাজারো মানুষের যে মিলন মেলা, সেটা পদ্মা পাড়ের রূপে মুগ্ধ হয়ে ঈদের দিনকে স্মরণে রাখার। তাই তো সবার মাঝেই মুহুর্মুহু সেলফি আর সময়কে বন্দি করার তারা। প্রমত্ত পদ্মার ঢেউ কিছুটা কমেছে বইকি, কিন্তু তার মাঝেই দর্শনার্থীর ছুটে চলা ট্রলার, স্পিড বোটে। সেতু আর নদীর সৌন্দর্যে মোহিত শিশুরাও। এখানে আমরা প্রায় সময় আসি, তাই আজকের দিনটা ওয়াইফ নিয়ে আসছি, অন্যরকম লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমরা ঢাকা আসছি, বাবা মাদের সাথে আসছি, অনেক আনন্দ লাগছে আমাদের। সূর্যের তেজ যত কমেছে ততই বেড়েছে বড়দের ভিড়। ঢাকা সহ আশপাশের জেলাগুলো থেকে অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। জানালেন ব্যস্ততা পেরিয়ে ঈদকে ঘিরে ভালো লাগার কথা। এখানে যেরকম অনেক সুন্দর একটা ভিউ, কিন্তু ঢাকায় ওরকম ভিউ পাওয়া যায় না, এই জন্যই আসছি। কাজের ফাঁকে তো আর ওরকম সময় হয় না, তো ওই হিসাবে দেখলাম যে ছুটি কারণে ফ্যামিলি নিয়ে আসছি। অনেকবারই আসে, যেহেতু ফ্যামিলির সাথে আরো বেশি, যেহেতু ঈদের সময় আরো বেশি ভালো লাগছে। বেশ কয়েক বছর আগে পদ্মা সেতু নির্মাণের পর এর আবেদন এবং একে ঘিরে যে পর্যটন কেন্দ্র, সেটা কিন্তু দিন দিন বাড়ছে এবং খাত সংশ্লিষ্টরা বলছেন আগামী দিনে এই পদ্মা সেতু ঘিরে একটি বড় পর্যটন কেন্দ্র গড়ে ওঠা সম্ভব। নাজমুস সাকিব, এখন মুন্সিগঞ্জ। এদিকে ঈদে জমজমাট ঢাকায় সিনেমার বাজার। অনেকেই পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন সিনেপ্লেক্স ও হলগুলোতে। এ নিয়ে আরো জানাতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, এই ঈদে তো বেশ কয়েকটি সিনেমায় এসেছে, সবচেয়ে ভালো কোন সিনেমা চলছে? দর্শকদের কাছে আসলে সিনেমাগুলোর রিভিউ কি শুনছেন এবং তাদের প্রতিক্রিয়া কেমন, একটু জানাবেন আমাদেরকে। ঈদের আজকে তৃতীয় দিন, এই তৃতীয় দিনে কিন্তু কোনো ধরনের হলের মধ্যে কমতি দেখিনি, বরঞ্চ অনেকেই এসে ফিরে গেছেন টিকিট না পেয়ে। আর যারা কিনা কালকে অনলাইনে কিনেছেন তারা কিন্তু টিকিটগুলো পেয়েছেন, আর এই মুহূর্তে কোনো ধরনের টিকিট পাওয়া যাচ্ছে না। তবে যে 6টি ছবি মুক্তি পেয়েছে, সেই 6টি ছবির মধ্যে কিন্তু আরফান নিশোর ছবি এবং সিয়ামের যে জঙ্গলি, আরফান নিশোর দাগি, আর বরবাদ সাকিব খানের। এই যে এই এই 3টি ছবি কিন্তু অধিক জনপ্রিয়তা পেয়েছে, বাকি 3টিও কিন্তু জনপ্রিয়, তবে সেগুলোতেও কিন্তু কোনো ধরনের সিট খালি পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু আমরা এখানে এসে লক্ষ্য করেছি। তার সাথে সাথে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু যারা আছেন বেশিরভাগই কিন্তু ঈদ উপলক্ষে, এবং বলা যায় প্রায় সবাই ঈদের যে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু এখানে এসেছেন, এবং পরিবারের যেই ছোট্ট সদস্যরা তারাও কিন্তু সাথে আছে। আপনি নিশ্চয়ই মিম দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে কিন্তু বলাই চলে যে এখানে কিন্তু আনন্দের যেই জোয়ার, সেটি কিন্তু অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে সাকিব খানের যারা ভক্ত আছেন। তারা কিন্তু সাকিব খানের মুভি, যে চলচ্চিত্রটি বের হয়েছে, সেটি কিন্তু দেখতে এসেছেন। আবার অনেকেই বলছেন যে তারা আরফান নিশোর ভক্ত, এবং তারা প্রত্যেকটি সিনেমাই দেখেন, প্রত্যেক ঈদেই দেখেন, এবং অনেকেই বলেছেন যে তারা আসলে জঙ্গলি যে ছবি, সেটি কিন্তু দেখতে এসেছেন। এই যে এক একজনের এক এক রকম পছন্দ, এক এক রকম মুভি দেখে বের হয়ে কিন্তু তাদের কিন্তু অনুভূতি কিন্তু এক এক রকম। তারা বলছিলেন যে অনেকেই 2-3টি মুভি এই যে ঈদের মধ্যেই দেখে ফেলেছেন, যার মধ্যে বরবাদ এবং জঙ্গলির নাম কিন্তু অধিক শোনা যায়, তার পাশাপাশি কিন্তু দাগির নামও আমরা শুনতে পেয়েছি। এই যে যেই ছবিগুলো আছে, যে চলচ্চিত্র এবার মুক্তি পেল, সেই ছবিতে কিন্তু তারা নানাভাবে কিন্তু তাদের জায়গা থেকে তারা নানা ধরনের কথা আমাদের সাথে শেয়ার করেছে। তবে সবকিছু ছাপিয়ে বলাই চলে যে ঈদ উপলক্ষে যে আনন্দ, ঈদের যে আনন্দ, সেটি কিন্তু কোনো অংশেই কমতি পড়েনি মিম। এই যে এই সিনেপ্লেক্স কিংবা যে বিভিন্ন যেই সিনেমা হলগুলো আছে, সেখানে কিন্তু কোনো ধরনেরই ঈদের যে আমেজ, সেটি কিন্তু ভাটা পড়েনি, বরঞ্চ আজকে তৃতীয় দিন, আজকেও কিন্তু পুরোপুরি কানায় কানায় পূর্ণ। অনেকেই কিন্তু টিকিট না পেয়ে পরিবার সহই ফিরে গেছেন, এমনটাও আমি দেখেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। এখানে কিন্তু বলা চলে ঈদের আনন্দ পুরো দমেই চলছে। মিম, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।
ঈদ অনেককেই বিষাদ করেছে, কারণ চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের সঙ্গে 2 মাইক্রোবাসের সংঘর্ষে নারী শিশু সহ 10 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা বলে জানা গেছে। তারা ঈদের ছুটিতে কক্সবাজার যাচ্ছিলেন। হাজেরা শিউলির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দুমড়ে মুচড়ে যাওয়া এই মাইক্রোবাস দেখেই বোঝা যায় দুর্ঘটনার ভয়াবহতা। ঈদের ছুটিতে পরিবার ও স্বজনদের নিয়ে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছিল মাইক্রোবাসটি। তবে দীর্ঘতম সমুদ্র সৈকতে যাওয়া না হলেও ফিরতে হলো লাশ হয়ে। সকাল 7টার দিকে পর্যটকদের বহনকারী মাইক্রোবাসটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুরুতির জাঙ্গালিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 7 জন। রিল্যাক্স যে গাড়িটা, বাস গাড়িটা চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যে হাইস গাড়ি যে দুইটা ছিল এরা কক্সবাজারের দিকে যাচ্ছিল। এটা মুখোমুখি সংঘর্ষের কারণে। এবং আর বাকি 4 জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে। এই সময় গুরুতর আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে। সেখানে নেয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 5 জন একই পরিবারের। ঘটনাস্থলে 8 জন লাশ এবং পরক্ষণে যে চট্টগ্রাম মেডিকেল শুনতে পারছি 2 জন মারা গিয়েছে। গাড়ির যে ওভারটেকিংটা হয় তার কারণে কিন্তু বিশেষ করে আমাদের যে ছোট গাড়িগুলো আছে এগুলো কিন্তু দুর্ঘটনার কবলে পড়তেছে। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় স্বাভাবিক হয় যান চলাচল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এই সড়ক ধরেই দেশের নানা প্রান্ত থেকে শত শত গাড়ি প্রতিদিন ছুটে চলছে পর্যটন নগরী কক্সবাজারে। তবে ঈদের আনন্দ ম্লান করে এই মহাসড়কের লোহাগাড়া এলাকায় 3 দিনেই ঝরেছে 20টি তাজা প্রাণ। আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রায় 100 ঘন্টা পর রাজধানীর নেপিদোর ধ্বংসস্তূপের ভেতর থেকে 2 জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এর মধ্যে 63 বছরের এক নারী রয়েছেন বলে জানা গেছে। দেশটিতে বিশুদ্ধ পানি, ওষুধ, জরুরি স্বাস্থ্যসেবা ও আশ্রয় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় সত্ত্বেও বিদ্রোহীদের অস্ত্রবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন মিয়ানমারের সেনাপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। 7.7 মাত্রার ভূমিকম্পের 100 ঘন্টা পেরিয়ে যাবার পর নেপিদোতে হোটেলের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি। এর আগে ভূমিকম্পের 4 দিন পর একই শহরে ধ্বংসস্তূপ থেকে জীবিত বের করে আনা হয় 63 বছর বয়সী এক নারীকে। 100 বছরের বেশি সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রাচীর বৌদ্ধ মন্দির থেকে শুরু করে আধুনিক বহুতল ভবনও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রায় 10,000 ভবন ধসে পড়ায় আশ্রয় হারিয়ে আর আফটার শক আতঙ্কে 5 দিন ধরে রাস্তায় তাঁবু খাটিয়ে থাকছে লাখ লাখ মানুষ। What I saw was devastating. Entire communities have been flattened. Children and families are sleeping out in the open with no homes to return to. As of today, almost 3,000 are dead and thousands more injured and missing. And the devastation is really alarming. এমন নানা বেদনার চিত্র আর ধ্বংসস্তূপ থেকে হাজার হাজার মরদেহ বেরিয়ে আসতে থাকার মধ্যে সাময়িক অস্ত্রবিরতির দাবি জানায় 4 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত প্রায় দেশটির 3টি সশস্ত্র গোষ্ঠী। আলফা প্রত্যাখ্যান করে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইং জানিয়েছেন জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে সেনাবাহিনী। নিউ ইয়র্ক টাইমসের খবর, সাহায্যকারী চীনা রেডক্রসের ত্রাণবাহী গাড়িবহরে মিয়ানমারের সেনারা গুলি চালিয়েছে বলে অভিযোগ বিদ্রোহীদের। এমন সব পরিস্থিতিতেই মিয়ানমারে বিশুদ্ধ পানি, ওষুধ ও জরুরি স্বাস্থ্যসেবা আর আশ্রয় সংকটে ভুগছেন বাসিন্দারা, জানিয়েছে দাতব্য সংস্থা রেড ক্রস। নুজহাত কামাল, এখন বিশ্ব।
গাজায় ঈদের তৃতীয় ও চতুর্থ দিনে ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ গেছে আরও অন্তত অর্ধশত ফিলিস্তিনির। গাজা ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া তথ্য বলছে 2 মাসের যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে 18 মার্চ থেকে গাজায় চালানো আগ্রাসনে 1000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। এদিকে গেল 2 মার্চ থেকে চলমান অবরোধে খাদ্য সামগ্রী ও জ্বালানির অভাবে WFPর 25টি সহ গাজায় সব বেকারি বন্ধ রয়েছে। ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এমন অবস্থায় গাজায় নতুন করে স্থল অভিযানের পরিধি বাড়িয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আগামী 5 থেকে 19 এপ্রিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিস্তারিত জানাবেন ফারহান এহসান। পাকিস্তানের মাটিতে চলতি মাসে শুরু হচ্ছে 2025 নারী বিশ্বকাপের বাছাই পর্ব। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ দল অংশ নিচ্ছে বাছাই পর্বে। আগামী 5 থেকে 19 এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। মূল টুর্নামেন্টে খেলার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগ্রেস অধিনায়ক নিগার। লক্ষ্য বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। লাস্ট টাইম যখন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছি এবং F2-তে এন্টার করছি তখন কিন্তু আমাদের ক্রিকেটের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে এবং বলবো যে সেই দিক থেকে সম্মানের দিক থেকে বলেন, ফিনান্সিয়ালি বলেন, আমরা প্লেয়াররা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছি। উইমেন্স ক্রিকেটের জন্য বাংলাদেশের আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাকে সামনে রেখে আমাদের যা যা করণীয় ছিল, যতটুকু আয়ত্তে ছিল আমাদের, যদিও রোজা ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, সোফার ভালো একটা প্রিপারেশন বলতে পারি এবং ওখানে যেও প্র্যাকটিস ম্যাচেস খেলবো ওটার আগে মেন টুর্নামেন্টের আগে আমার কাছে মনে হয় দল পুরোপুরি প্রস্তুত হবে। মূল পর্বে খেলতে ব্যাটারদের ভালো করার কোনো বিকল্প নেই। দেশের বাইরে ভালো পিচে উইকেট নেওয়ার চেয়ে ভালো লাইন লেন্থে বোলিংয়ের দিকে বেশি মনোযোগী টাইগ্রেসরা। পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বলারদের ইকোনমিক্যাল বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাকআপ দেয়। প্রত্যেকটা টিমকে একটা ভালো স্কোরে রেস্ট্রিক্ট করাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে এইসব ভালো উইকেটে। সো এদিক থেকে বলাররা ওইভাবে প্রিপারেশন আছে যে কোন লেন্থে বল করাটা বেটার। কোচিং প্যানেলে ডেভিড হ্যাম্পের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য শক্তি হিসেবে কাজ করবে। স্পিন ও পেস অ্যাটাকের সমন্বয়ে সবার বিপক্ষে জয় পাওয়ার প্রত্যাশা জ্যোতির। ওনার ইনক্লুড হওয়াতে আমার কাছে মনে হয় টিমের জন্য অনেক বেশি ভালো হয়েছে, বিকজ মেয়েদের সাথে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে। সেকেন্ড হচ্ছে পাকিস্তানের হেড কোচ হিসেবে লং টাইম ছিলেন, ওনার জন্য আমাদেরকে রিড করাটা অনেক সহজ। বাট পাকিস্তানের যে আমার কাছে মনে হয় ওনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। দীর্ঘদিন ধরে সাফল্য করা থাকলেও বাছাই পর্বে নিজেদের সেরাটা দিয়ে নিজেদের গৌরব ফিরিয়ে আনতে চায় জ্যোতিষ শিষ্যরা। 6 দলের এই বাছাই পর্ব শেষে সেরা 2টি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ব্যাংককে হচ্ছে ইউনুস মোদি বৈঠক। বিমস্টেকের সাইডলাইনে 4 এপ্রিল বিকেলে বসবেন 2 নেতা। কাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। হাসিনার বিরুদ্ধে গণহত্যার একাধিক প্রমাণ প্রসিকিউশনের হাতে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন, ছাড় পাবে না স্বৈরাচার, বলছেন তাজুল ইসলাম। নির্বাচন কেন্দ্রিক সংস্কার চায় না বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, লন্ডনে ছেলের সাথে পার্কে ঘুরলেন খালেদা জিয়া। 5 আগস্টের পর জঙ্গিবাদের কিছুই ঘটেনি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উগ্রপন্থার সুযোগ নিতে দেয়া হবে না কুমিল্লার উপদেষ্টা মাহফুজ। এবং ঈদ আনন্দের মধ্যেই চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে ঝরল 10 প্রাণ। ঈদে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় 16 মৃত্যু। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।